আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আজকে 2রা মে, শনিবার। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্পর্কে। এটি আমাদের ঢাকা শেয়ার বাজারে আপনার লিস্টেড একটি ব্যাংক। সো এই ব্যাংকটা অনেক জনপ্রিয়। যদি তার আর্নিংসটা দেখি আমরা, তাহলে দেখা যাবে যে উম, তার আর্নিংস একটা ধারাবাহিক আর্নিং আছে। তো বোঝা যাচ্ছে যে ব্যাংকটা হঠাৎ করে ভালো হয় নাই, পূর্ব থেকেই ভালো ছিল এবং বর্তমানে সে তার অবস্থানটা ধরে রাখছে। ঠিক আছে, জাস্ট একটা কনজারভেটিভ ব্যাংক হিসাবে আপনারা এটা ধরতে পারেন এবং ভালো ম্যানেজমেন্ট আছে এতে, এটা বোঝা যাচ্ছে। যদি আপনার ডিভিডেন্ড দিয়ে তাকান, তাহলে ডিভিডেন্ড দেখা যাচ্ছে যে প্রতি বছর 15-20% উপরেই থাকে এবং এই বছরও সে 28% ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, 25% ক্যাশ, 3% স্টক। তো আমার মতে এটা খুবই ভালো একটা কাজ করছে, যেহেতু 3% স্টক দিছে, সেহেতু তার যে স্টকের পরিমাণ আছে এটা কমবে। এটা তেমন একটা বাড়বে না, বাট ক্যাশের পরিমাণ তারা বৃদ্ধি করছে, অর্থাৎ শেয়ার হোল্ডাররা অনেক বেশি ক্যাশ টাকা পাবে। তো এটা একটা ভালো কাজ আমি মনে করি। কারণ মার্কেটে শেয়ারের সাপ্লাইটা কম থাকলে তখনই আপনার শেয়ারের প্রাইসটা বৃদ্ধি পাবে এবং এই এক্ষেত্রে ইবিএল এর প্রাইস সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো ইবিএল এ আমাদের লাস্ট 16ই এপ্রিল তারা তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করছে এবং সেই জায়গায় দেওয়া আছে তারা তাদের আর্নিং হচ্ছে এবছর 5 টাকা, 5.23 টাকা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল তার 31.38 টাকা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো তাদের বৃদ্ধি পেয়েছে 20.12, যেটা গত বছর ছিল। তাদের আর্নিংসটা ছিল 4 টাকা 14 পয়সা এবং তাদের আর এনএভি ছিল 27 টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 15 টাকা। ঠিক আছে। আহ, তো ডেফিনেটলি গতবার থেকে এক্ষেত্রে তাদের তাদের আর্নিং সবকিছু বৃদ্ধি পেয়েছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আহ, যদি আমি আলোচনা যদি আমি দেখার চেষ্টা করি, ডাইরেক্টরদের কাছে 31.44% আছে, ইনস্টিটিউশনের কাছে সবচেয়ে বেশি 40.84%, আর সাধারণ পাবলিকদের কাছে আছে 27%। সেই বছর যে ডিভিডেন্ড দিছে তাতে 9.12% ডিভিডেন্ড ইল্ড আসে, যেটা একটা যে কোনো শেয়ারের ক্ষেত্রে আপনাদের বিবেচনার বিষয়। আহ, আর স্টক 3%। তো সব মিলে তার প্রাইস অ্যাকশনটা হবে প্রায় 12%-এর কাছাকাছি, যেটা নিয়ার অ্যাবাউট 24 টাকা 10 পয়সা বা 24 টাকা 50 পয়সা এই পর্যন্ত কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। দেন এর চেয়ে যদি কমে পান, মনে করেন 23 টাকা 50 পয়সা বা 23 টাকা লেভেলে যদি পান, ডেফিনেটলি এইটা হচ্ছে আপনাদের অপরচুনিটি। এই জায়গাতে আপনারা বাই করলে অবশ্যই ডেফিনেটলি প্রফিটেবল হবে, যেহেতু তার ফার্স্ট কোয়ার্টার খুব সম্ভবত এখনো রিলিজ করে নাই। ফার্স্ট কোয়ার্টার সামনের দিকে রিলিজ করবে। সো ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ আসলে বা ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো থাকলে দেখবেন এই জায়গা থেকে 23 টাকা থেকে আবার ঘুরে ঘুরে 25 টাকা 26 টাকা চলে যাচ্ছে। ঠিক আছে। সো এখন আমার কাছে যেটা আপাতত মনে হচ্ছে যে যেহেতু সামনে ডিভিডেন্ড দিবে, সো অনেকে ডিভিডেন্ড পাওয়ার আগে তার ক্যাপিটাল গেইনটা করে নেবেন। সো এই ক্ষেত্রে প্রাইসের কিছুটা আহ, দরপতন আমরা দেখতে পারি। ঠিক আছে। আহ, যদি ইস্টার্ন ব্যাংক সম্পর্কে আমি বলি, এটা কিরকম ব্যাংক, তার পারফরমেন্সটা কিরকম হচ্ছে, তখন আমি প্রফিট অ্যান্ড লস শিটে চলে যাব। যদি এটা 2025-এরটা এখনো আমার স্টক অ্যাপে এখনো আপডেট করে নেই, বাট আমাদের পক্ষে আসলে ওইরকম সম্ভব না যে আহ, প্রত্যেকটা স্টকের জন্য একবারে ডিটেলসে যাওয়া। বাট
বিগত 4 বছরের যদি আমরা অ্যানালাইসিস করি একটা ধারণা পাবো যে ব্যাংকটা কিরকম পারফরমেন্স করতেছে বা কিরকম কি করতেছে। তার নেট ইন্টারেস্ট ইনকাম কিন্তু একটা ব্যাংকের জন্য অনেক বড় ইনকাম সোর্স। যদি এদিকে তাকান তাহলে 2021 থেকে 2024 প্রায় দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। তার ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট, অর্থাৎ যে সকল সে ডিপোজিট গুলা তার কাস্টমারের কাছ থেকে কালেকশন করে তার বিপরীতে তাকে যে একটা ইন্টারেস্ট দিতে হয় সেইটা সেটাও কিন্তু 2021 থেকে 2024 অলমোস্ট 3 টাইমসের উপরে বৃদ্ধি পেয়েছে, যেটা একটা খারাপ জিনিস। কারণ এটা বাড়ার কারণ হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়ছে, যার কারণে দেখা যাচ্ছে যে গ্রাহকদেরকেও প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দিতে হচ্ছে। আর এই ব্যাংকটা একটা কনজারভেটিভ ব্যাংক এবং তার বেশিরভাগ লোনগুলা সে উম, বড় বড় বিনিয়োগকারীদেরকে দিয়ে থাকে এবং বড় বড় বিনিয়োগকারীদের সাথে এদের লেনদেনটা বেশি থাকে। সো সেই ক্ষেত্রে আহ, বড় অ্যামাউন্টে যেগুলা ডিপোজিট হয় সেগুলাতে বড় আকারে তাদেরকে ইন্টারেস্ট পেড করতে হয়। যদি ছোট আকারে করতো বা সাধারণ জনগণের কাছ থেকে কালেক্ট করতো তাহলে সাধারণ জনগণ মূলত কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট করতো, দেন এই জায়গার মধ্যে তাদের ইন্টারেস্ট পেইড কম করতে হতো। সো দেখা যাচ্ছে যে তারা যে পরিমাণ ইন্টারেস্ট ইনকাম করে তার ওয়ান সরি 4/3 দিয়ে দিতে হচ্ছে তার ডিপোজিটরদেরকে। তাহলে নেট ইনকাম থাকে নেট ইনকাম থাকে আপনার 1034 কোটি টাকা। তারপরে ইনভেস্টমেন্ট ইনকাম যদি দেখেন, ইনভেস্টমেন্ট ইনকাম কিন্তু 2021 থেকে 2024 অলমোস্ট ডাবল হয়েছে। তাদের কমিশন আর্নিংসও প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে। আদার অপারেটিং ইনকামও বৃদ্ধি পেয়েছে। টোটাল অপারেটিং ইনকাম দেখা যাচ্ছে যে গতবার যে জায়গায় 1784 কোটি ছিল, এবার সেই জায়গায় 1684 কোটি, 25-এ আরো বেশি হবে। তারপরে তাদের যদি আদার এক্সপেন্স গুলো দেখেন, স্বাভাবিক আদার এক্সপেন্স গুলা 21-এর তুলনায় 2024-এ বৃদ্ধি পেয়েছে, ওভারঅল বৃদ্ধি পেয়েছে, এটা স্বাভাবিক। তারপরে স্যালারি, তারপরে টোটাল অপারেটিং অর্থাৎ এই জায়গায় যে এক্সপেন্স গুলো আছে সেইগুলো টোটাল করলে দাঁড়াচ্ছে 697 কোটি। আর এবার 1098 কোটি। তারপরে অপারেটিং প্রফিট বেশি দেখাচ্ছে, অলমোস্ট 1.5 বৃদ্ধি পেয়েছে। তারপরে সবগুলো বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার নেট প্রফিট আফটার ট্যাক্স 480 কোটি ছিল, এই যে 659 কোটি। ইপিএসে কিন্তু আমরা তেমন কোনো বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ সে যে প্রতি বছর 17%, 15%, 17%, 18% করে যে স্টক দিছে, তার জন্য স্টকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং স্টকের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হয়, স্টকের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন দেখা যায় যে আর্নিংস বেশি হলেও আর্নিং পার শেয়ারের কমে যায়, ইপিএসটা কমে যায়। ঠিক আছে, যদি সে আগামীতে শেয়ার ডিক্লারেশন কম করে ডেফিনেটলি তার ইনকাম বাড়বে, তার ইনকাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 480 কোটি থেকে 659 কোটি বা 60 কোটি। ডেফিনেটলি এই জায়গায় একটা ভালো একটা ইনক্রিজ হয়েছে, বাট সে যে ডিভিডেন্ড গুলা দিচ্ছে, স্টক গুলা দেওয়ার ফলে তার আর্নিংসটা কমে গেছে। আশা করি আপনারা এই বিষয়টা জানেন। তারপরে ব্যালেন্স শিটে যদি আমি দেখি, ব্যালেন্স শিটে দেখলে দেখা যাবে যে ক্যাশ আছে, ইন হ্যান্ড ইনক্লুডিং ফরেন এক্সচেঞ্জ, তারপরে ব্যালেন্স উইথ বাংলাদেশ ব্যাংক,
তারপরে আদার ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ এগুলো হচ্ছে তার অ্যাসেট। প্রথমে যেগুলো দেখাচ্ছে তার অ্যাসেট, অ্যাসেট সাইডে। তারপরে ইনভেস্টমেন্ট ইন শেয়ার এন্ড সিকিউরিটিজ, গভর্নমেন্ট, আদার্স, ঠিক আছে। তারপরে লোন, ক্যাশ ক্রেডিটর্স, মানে আর কি লোন যাদেরকে দিছে, বিলস অ্যান্ড ডিসকাউন্টেড পারচেজ। তো তার টোটাল অ্যাসেট দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে অ্যাসেট আছে, 27,160 কোটি টাকা। 27,160 কোটি টাকা থেকে সে 41,281 কোটি টাকার সম্পদ তৈরি হয়েছে। তারপরে যদি আমি দেখি তার বিল্ডিং ইনক্লুডিং লিজড অ্যাসেট, বিল্ডিং লিজের মাধ্যমে যেগুলো বিল্ডিং তার কাছে আছে, তারপরে আদার অ্যাসেটস, টোটাল অ্যাসেট অলকে, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট যদি যোগ করেন তাহলে দেখা যাচ্ছে যে 39,218 কোটি, আর এই জায়গায় 62,225 কোটি। সো এই জায়গায় তার অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন লায়াবিলিটি, ব্যাংকিং এর ক্ষেত্রে লায়াবিলিটি হিসাবটা আলাদা। ব্যাংকিং এর ক্ষেত্রে লায়াবিলিটি হিসাবটা আলাদা কিসের জন্য? এই যে নন কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড, আচ্ছা এটা হচ্ছে একটা বন্ড, এটা অবশ্যই লাইবিলিটির লাইবিলিটি, একটা পিওর লাইবিলিটি। তারপরে আপনার কারেন্ট অ্যান্ড আদার ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ সে যে গ্রাহকদের কাছ থেকে যে ডিপোজিটটা নিচ্ছে সেইটা কারেন্ট ডিপোজিট। কারেন্ট ডিপোজিট যেটা আছে, সাপোজ আমার কাছে 50,000 আছে, আমি ব্যাংকে এটা রাখলাম কারেন্ট অ্যাকাউন্টে, এইটা হচ্ছে এটা ব্যাংকের জন্য একটা দায় হিসাবে সে চিহ্নিত করতেছে, বাট অরিজিনালি সেই টাকাটাকে উম, তার অপারেটিং ক্যাশ হিসাবে এটাকে ইউজ করতে পারে। তারপরে পে বিল, হ্যাঁ এটাও একটা লায়াবিলিটি। সেভিং ডিপোজিট, মুদারাবা সেভিং ডিপোজিট। সো ডিপোজিট, আমরা জানি যে ব্যাংক ডিপোজিট কালেকশন করে সেটাকে আবার সে আহ, অন্য জায়গায় লোন দেয় সেটা থেকে সে হায়ার ইন্টারেস্টে সেটা ইনকাম করে। সো ডিপোজিট লোন এটা ব্যাংকের জন্য এক ধরনের দায়, কারণ দিন শেষে আহ, গ্রাহকদেরকে এর অর্থ ফেরত দিতে হবে। বাট এইটাই হচ্ছে একটা ব্যাংকের জন্য চালিকা শক্তি, অর্থাৎ এই এই ধরনের এই ধরনের লোন, এই ধরনের দায় একটা ব্যাংকের জন্য ইতিবাচক হিসাবে কাজ করে। অন্যান্য ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে দায়টাকে নেগেটিভ হিসাবে দেখা হয়, বাট ব্যাংকিং এর ক্ষেত্রে দায়টাকে পজিটিভ, এইরকম দায়টাকে পজিটিভ হিসেবে দেখা হয়, কারণ সে যদি অধিক পরিমাণে ডিপোজিট কালেকশন করতে পারে তাহলে অধিক পরিমাণে সে সাপ্লাই দিতে পারবে, অর্থাৎ তার অপারেটিং যে কাজগুলো আছে সেগুলো পারফেক্টলি চালাইতে পারবে, ঠিক আছে। সো টোটাল ডিপোজিটের পরিমাণ যদি আপনারা দেখেন এই জায়গায় 26,744 থেকে 4,000, সরি 45,646, অর্থাৎ এই জায়গায় তাদের একটা ইনক্রিজ দেখা গেছে। সো নেট অ্যাসেট ভ্যালুটা আমরা আমাদেরকে যেভাবে দেখানো হয়, আসলে নেট অ্যাসেট ভ্যালু ব্যাংকের ক্ষেত্রে এরকম কাজ করে না। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যদি এই স্টকটার ক্ষেত্রে যদি নেট অ্যাসেট গুলো হঠাৎ করে কমে যায়, সাপোজ 28 টাকায় চলে আসে, দ্যাটস মিন এটা না যে তার এইটা না যে তার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, বা এর যদি নেট অ্যাসেট ভ্যালু বাড়ে না, দেখা যাচ্ছে যে 2021-এ যে নেট অ্যাসেট ভ্যালু ছিল 2024-এ তার চেয়ে কিছু কমে গেছে, দ্যাটস মিন ব্যাংক পারফরমেন্স খারাপ, এটা বলা যাবে না। এটা মানে হচ্ছে যে ব্যাংকের একটা ব্যালেন্সিং পর্যায়ে আছে, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু যদি ব্যালেন্সিং পর্যায়ে থাকে তাহলে বুঝতে হবে যে না, ব্যাংকটার সবকিছু পারফরমেন্স ঠিকঠাক আছে, ঠিক আছে। এটা খুব বেশি ভালো হওয়া উচিত না, আবার একবারে
নেগেটিভ কন্টিনিউয়াসলি যদি নেগেটিভ হয় তখন এটা খারাপ হিসাবে দেখা হয়। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে নেট অ্যাসেট ভ্যালুর সাথে ব্যাংকিং এর কোনো বিজনেসের সম্পর্ক আছে, বাট আমরা যেভাবে চিন্তা করি সেরকম কোনো সম্পর্ক নয়। তো এটা ছিল এবিএল নিয়ে আলোচনা। এখন আমি আলোচনা করব মিডল্যান্ড ব্যাংক নিয়ে। সো মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি এত বিস্তারিত আলোচনা করব না। মিডল্যান্ড ব্যাংকটা যদি আমরা অ্যানুয়াল নতুন একটা ব্যাংক, ফোর্থ জেনারেশনের ব্যাংক, যদি ইপিএস গুলা দেখি, ইপিএস এর মধ্যে আমরা তেমন একটা গ্রোথ দেখতে পাচ্ছি না, বাট এটা একটা কনজারভেটিভ ব্যাংকিং এর কাজ করে এবং তাদের এনপিএল খুবই কম। আমার জানা মতো সবচেয়ে কম ব্যাংকিং সেক্টরের মধ্যে সবচেয়ে কম হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। তাদের কন্টিনিউয়াসলি এনপিএল কমতেছে বিকজ অফ গুড পারফরমেন্স। আর যদি আমি অধিকাংশ শেয়ার দেখা যাচ্ছে যে ডাইরেক্টরদের হাতে আছে, যেটা একটা গুড সাইন। আর ইনস্টিটিউশনের কাছে আছে অনলি অনলি 7.83%, আর পাবলিকের কাছে আছে 16%। বর্তমানে যে অবস্থানে আছে স্টকটার প্রাইস, দেখা যাচ্ছে যে আমার এই জায়গা থেকে অলরেডি একটা সাপোর্ট লাইন ড্র করা আছে, সাপোর্ট লাইনের খুব কাছাকাছি আছে। দ্যাটস মিন এটা নিয়ে অত বেশি প্যানিক হওয়ার মতো কিছু নাই। যদি এটা ভবিষ্যতে প্রাইস পড়ে যায় দেন এটা আপনারা এন্ট্রি নিতে পারেন, কারণ এটা আপনাদেরকে খুব বেশি একটা ডিভিডেন্ড দিবে না, বা ডিভিডেন্ড ইলটাও খুব চমৎকার না। ক্যাশ ডিভিডেন্ড দেখা যাচ্ছে যে তার 1.91, আর যদি স্টক আমি এটার সাথে অ্যাড করি তাহলে 4.91 বা 4.5 বা 5, অর্থাৎ ডিভিডেন্ড ইলটা আপনারা 5%-এর কাছাকাছি পাবে বর্তমান প্রাইস অনুযায়ী। বাট একটা ট্রেডিং স্টক হিসাবে আপনারা এটাকে চোখে রাখতে পারেন। আই থিঙ্ক এটা যদি প্রাইসটা এই লেভেলটাকে ব্রেক করতে পারে, দেন একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। দ্যাটস মিন আমরা খুব বেশি একটা দূরে নাই, নিয়ার অ্যাবাউট 15 কাছাকাছি যদি এন্ট্রি নেওয়া যায়। এবং যদি আপনি মনে করেন যে এটা স্টপ লস নেবেন 14 টাকা 20 পয়সা বা 30 পয়সা, অর্থাৎ 70-80 পয়সার একটা লস নিতে পারেন। আর যদি এটাকে ব্রেক করতে পারে, ব্রেক করলে অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করার সম্ভাবনা আছে স্টক থেকে। এটা আমার ব্যক্তিগত ধারণা, কাউকে ইনফ্লুয়েন্স করতেছে না। কারণ এই স্টকটা একটা ট্রেডিং স্টক হিসাবেই বিবেচিত হয় অনেকের কাছে। ব্যাংকিং সেক্টরে খুব কম এরকম স্টক আছে যাদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা সলিড। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সলিড বলতে এনপিএল কম, প্লাস ম্যানেজমেন্ট ভালো, শেয়ারের সংখ্যাও কম, এরকম খুব কম আছে। তার মধ্যে মিডল্যান্ড একটা ব্যাংক, তাদের শেয়ারের পরিমাণ খুব কম আছে, অধিকাংশ শেয়ার ডাইরেক্টররা হোল্ডিং করতেছেন। সো ইন ফিউচারে এটা বড় মুভ আসার সম্ভাবনা আছে, এবং তারা যদি ব্যবসাটা আরো ভালো করে পরিচালনা করতে পারে, এনপিএল কম রাখার মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবসাটাকে গ্রো করার আর চিন্তা করতে পারে, দেন ডেফিনেটলি মিডল্যান্ড ব্যাংক অনেক ভালো একটা পজিশনে যাবে। তারপরে যদি আমি বলি ওয়ান ব্যাংক, খুব সম্ভবত এবছর কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন করবে না। থার্ড কোয়ার্টার ইপিএস, ওকে, তাদের যেটা আছে 30 এপ্রিল, অর্থাৎ তারা প্রকাশ করে ফেলছে। খুব সম্ভবত আমার জানা মতো এই স্টকটা কোনো প্রকার ডিভিডেন্ড ডিক্লারেশন করবে না। যদি আপনারা দেখেন, দেখা যাচ্ছে যে সে তার একটা স্ট্রং সাপোর্টের কাছাকাছি বর্তমানে অবস্থান করতেছে, সেটা হচ্ছে 6 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 70 পয়সা থেকে 6 টাকা 80 পয়সা। যদি এটাকে ব্রেক করে ফেলে,
যদি ওভারঅল ব্যাংকিং সেক্টরে একটা কারেকশন আসে ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য, প্রাইসগুলো কিছুটা কারেকশন করে, দেন হয়তো বা এটাকে আরেকটু ব্রেক করে নিচের দিকে আসতে পারে, 6 টাকা 40 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। ওকে, আর যদি দেখি আমরা প্রিমিয়ার ব্যাংক, এগুলো এই বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে না, তাদের এরকম কন্ডিশনই নাই। ঠিক আছে, এগুলো জাস্ট একটা ট্রেডিং স্টক হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন, বাট এগুলো ট্রেডিং করাটাও আমার কাছে মনে হয় বেশ রিস্কি। যদি ট্রেডিং করতে চান, নিয়ার অ্যাবাউট সাপোর্ট লেভেলগুলো দেখে কিনবেন, অর্থাৎ হুট করে কিনবেন না, যেমন এই জায়গায় এসে 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, এইরকম পজিশনে যদি কিনেন, দেন আপনারা প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, কিনতে হবে, মনে করেন এই লেভেলে কিনতে হবে, হয়তো বা 1 মাস 2 মাস সময় নিবে, নেওয়ার পরে একদিন দেখবেন যে পোর্টফোলিওটা আপনার পুষিয়ে দিয়েছে, আপনার 1 মাসের কষ্ট আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার পুষিয়ে দিবে। সো এগুলো স্টক এরকমই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, আর স্টপ লস যদি মেনটেন করেন সেক্ষেত্রে আরো বেশি ভালো। কারণ দেখা যায় যে আপনার আমরা যেগুলো স্টকে এন্ট্রি নেই, 10টাতে এন্ট্রি নেওয়ার পরে দেখা যায় যে মাত্র 2টা বা 3টা বেশ ভালো পারফরমেন্স করে, আর দেখা যায় যে আপনার 3 4টা নাথিং, তেমন কিছু বেনিফিট আসে না, আর 3 4টাতে দেখা যায় যে বাকি 3 4টাতে দেখা যায় যে হিউজ পরিমাণে লস হয় বা এরকম কিছু। তো স্টপ লস নিলে হয় কি, আপনার ওই হিউজ পরিমাণ যে লসটা আছে সেটা মিনিমাইজ হয়, এবং আপনার যে প্রফিটটা আছে সেটা ভিজেবল হয়। জি জি আন্টি আসেন।